নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকের গল্প আবার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। গল্পের নাম তাল ভঙ্গ। একদল ভক্ত পৌঁছে দিল হোটেলের দরজা পর্যন্ত। রাত তখন প্রায় 1টা। তবু তারা যেতে চায় না, এখনো তারা গল্প করতে চায়। হোটেলের দারোয়ানটা লবির একটা সোফায় শুয়েছিল। সে ধর্মর করে উঠে অবাক হয়ে চেয়ে রইল। সবার সঙ্গে হেসে হেসে কথা বলতে বলতে প্রায় চোয়াল ব্যথা হয়ে যাচ্ছে দিবাকরের। পাশে মনিকা, তারও ঠোঁটে হাসি আঁকা। মনিকা কোনো কথা বলে না। সবাই ধরে নিয়েছে সে খুব লাজুক। একজন কেউ বলল, বৌদি রাগ করছেন না তো? দাদাকে এতক্ষণ ধরে ধরে রেখেছি। এরও কিছু উত্তর না দিয়ে মনিকা হাসি মুখেই চেয়ে রইল। দিবাকর জনপ্রিয়তা রক্ষা করতে জানে। সে যে শুধু নামকরা গায়ক তাই নয়, তার ব্যবহারও অতি মিষ্টি। সকলের প্রতি সে সমান মনোযোগ দেয়। তার লম্বা চেহারার ভিড়ের মধ্যে অন্যদের মাথা ছাড়িয়ে থাকে। তার গায়ে সিল্কের পাঞ্জাবি, গলায় একগাদা ফুলের মালা। বেঙ্গলি ক্লাবের সেক্রেটারি বলল, ঠিক আছে, এবারে দাদাকে বিশ্রাম নিতে দাও, কাল সকালে তো দেখা হচ্ছেই। একজন বলল, আহা, কাল সকালেই তো ওরা চলে যাচ্ছেন। সেক্রেটারি বললেন, 9:40 ট্রেন, তার আগে অন্তত 2-3 ঘন্টা সময় তো পাওয়া যাবে। কাল ছুটির দিন আছে। একজন সুন্দরী মহিলা আদুরে গলায় বললেন, আমি কাল টেপ রেকর্ডার নিয়ে আসবো, আমার জন্য কিন্তু কয়েকখানা গান তুলে দিতে হবে, আর কোনো কথা শুনছি না। দিবাকর কারুকেই প্রত্যাখ্যান করে না। সে এক দৃষ্টে মহিলার দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, যে কটা খুশি। সেক্রেটারির উদ্যোগ নিয়ে খানিক বাদে সবাইকে বিদায় করলেন। দিবাকর হোটেলের গেট পর্যন্ত এসে আরেক প্রস্থ অমায়িক হাসি উপহার দিল সবাইকে। মনিকা একটা জায়গাতেই স্থিরভাবে দাঁড়িয়ে। একটু বাদে দিবাকর যখন ওপরে ওঠার সিঁড়িতে পা দিয়েছে, সেই সময় সেক্রেটারি আবার ফিরে এলেন প্রাইভেট কথা বলতে। কাছাকাছি আর কেউ নেই, তবু গলাটা ফিসফিস করে বললেন, আর একটা দিন থেকে যেতে পারতেন না? কানপুরের মেলনি ক্লাব আপনাকে খুব চাইছে। অবশ্যই ওদের রেটটা একটু কম করতে হবে, ওদের বাজেট কম। আমি মান্নাদাকে বলে দিয়েছিল, তিনি ওদের কাছ থেকে কম নিয়েছিলেন। মান্নাদাকে আমি যা বলি। দিবাকর তাকালো মনিকার দিকে। মনিকা অন্যদিকে মুখ ফিরিয়ে আছে। দিবাকর জিজ্ঞাসা করলেন, কি আরেকটা দিন থেকে যাবে? সেক্রেটারি বললেন, বৌদি আর কটা দিন থেকে যান না, অনেক সাইট সিইং করিয়ে আনবো। মনিকা স্বামীর দিকে চোখ তুলে বলল, তোমার যা খুশি। দিবাকর বলল, ঠিক আছে, রাত্রিরে ভেবে দেখা যাবে, তারপর কাল সকালে যা হয় করা যাবে। আমাদের আবার সামনের শনিবার একটা প্রোগ্রাম আছে দুর্গাপুরে। দিবাকর দা, আপনি লন্ডন যাচ্ছেন? কথা চলছে। মনিকা সিঁড়ি দিয়ে উঠে গেল ওপরে। 4তলায় ওপরে সব থেকে ভালো ঘরটা দেয়া হয়েছে ওদের। সারা হোটেল নিস্তব্ধ। শহরের রাস্তাতেও এত রাতে কোনো শব্দ নেই। মনিকার কাছেই চাবি। দরজা খুলে ভেতরের আলো জেলে সে একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। ঘরটা যেন বড় বেশি ফাঁকা লাগছে। এরকম অনেক হোটেলেই রাত কাটাতে হয়েছে, কিন্তু আগে কখনো কোনো ঘর এত ফাঁকা লাগেনি। মনিকা জানলার কাছে এসে দাঁড়ালো। রাস্তার ওপরেই একটা মসজিদ, তার ওপর জ্যোৎস্নার আলো পড়েছে। মনে হয় যেন অন্য কোনো দৃশ্যের দৃশ্য। দিবাকর এই সময় ঘরে ঢুকে দরজা বন্ধ করে আরামের নিঃশ্বাস ছাড়ল। গলা থেকে একটার পর একটা মালা খুলে সে ফেলতে লাগলো বেড সাইডের টেবিলটার ওপরে। তারপর সিল্কের পাঞ্জাবিটা খুলল। পাঞ্জাবির পকেট থেকে মোটা সাদা খামটা নিয়ে বিছানার ওপর ছিঁড়ে দিয়ে বলল, টাকাগুলো তুলে রাখো। মনিকা ফিরে তাকালো না। দিবাকর একটা সিগারেট ধরিয়ে বাথরুমে গেল। তার মন আজ বেশ প্রফুল্ল। ফাংশন বেশ ভালো হয়েছে, একেবারে প্যাক হল। 4খানা গান গাইবার কথা ছিল,
শেষ পর্যন্ত দর্শকদের অনুরোধে গাইতে হলো 11টা। বাথরুমে পাজামা ঝোলানো ছিল, ধুতি খুলে পাজামা পরে দড়ি বাঁধতে বাঁধতে বেরিয়ে এলো দিবাকর। মনিকা তখনও বাইরে চেয়ে আছে জানলা দিয়ে। দিবাকর তার পাশে এসে বলল, একটু হুইস্কি খাই, নইলে রাত্রে ঘুম আসবে না। দিবাকরের ইংরেজি উচ্চারণে কিছুটা বৈশিষ্ট্য আছে। শয়ের জায়গায় প্রায় সে তালবস, মানে দন্তের শয়ের জায়গায় প্রায় সে তালবস ব্যবহার করে। বেডসাইড টেবিলে ড্রয়ার খুলে ছোট হুইস্কির বোতল বার করে সে খানিকটা কাঁচাই গলায় ঢালল। তারপর বলল, এখানকার অডিয়েন্স বেশ ভালোই ছিল, কি বলো মনি? মনিকা এবারেও কোনো জবাব দিল না। এতক্ষণ বাদে মনিকার ঔদাসীন্য লক্ষ্য করল দিবাকর। সে ঘরে ঢোকার পর মনিকা একটাও কথা বলেনি। কি ব্যাপার, তোমার কি হয়েছে? কিছু না তো। আমি হুইস্কি খাচ্ছি বলে রাগ করেছ? আজ যা এক্সাইটমেন্ট গেল। তবু এত রাত্রে ওসব না খেলেও পারতে, তোমার প্রেশারটা বেড়েছে। বেশি নাই, 2-1 ঢোক খাবো। তুমি শাড়ি টাড়ি ছাড়বে না? হ্যাঁ। কথা বলার সময় মনিকা একবার মুখ ফেরায়নি, এখন তাকালো। চাঁদের ওপর দিয়ে দিব্যাঙ্গনাদের ওড়নার মতো পাতলা পাতলা মেঘ ভেসে যাচ্ছে। দিবাকর চঞ্চল হয়ে আছে, যে মনিকার মুখ দেখছে না। মনি, তুমি আর কটা দিন এখানে থেকে যেতে চাও? তোমার যা ইচ্ছে। এখানে অনেক কিছু দেখবার আছে। কানপুরে আরেকটা ফাংশন যদি হয় তবে আমি রেট কমাবো না। এই ব্যাটাদের সঙ্গে একটু হেসে কথা বললেই পয়সা কমাতে চাইবে। আমি ওদের কি বলবো জানো না? বলবো, রেটের ব্যাপারে আমি কিছু জানি না ভাই, বৌদির সঙ্গে কথা বলো, তুমি ম্যানেজ করতে পারবে না? আমার সঙ্গে কথা বলার দরকার নেই। এবার দিবাকর সত্যিই অবাক হলো। মনিকার এরকম ব্যবহার সে তো কখনো দেখেনি। টাকা পয়সা সম্পর্কেও আগ্রহ দেখালে না। সাদা খামটা তুমি খাটের ওপরে এখনো পড়ে আছে। কাছে গিয়ে মনিকার পিঠে হাত রেখে দিবাকর রীতিমতো ব্যাকুলভাবে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে গো, বলো না মনি? মনিকা এবার মুখ ঘোরালো, তার 2 চোখে জল। কি হয়েছে মনি, কি হয়েছে? আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? কোথায়? পেট ব্যথা করছে? কখন থেকে শুরু হয়েছে? আগে বলনি কেন? মনিকা স্থির দৃষ্টিতে চেয়ে রইল স্বামীর দিকে। চোখের জল গড়িয়ে আসছে তার গাল বেয়ে। খুব বেশি কষ্ট হচ্ছে। ওই লোকগুলো থাকতে থাকতে বলল না কেন? ওরা কোনো ডাক্তারের ব্যবস্থা করতে পারত? কোনো ট্যাবলেট নেই? মনিকা বলল, আমার কষ্ট হচ্ছে তোমার জন্য। আমার জন্য? তোমাকে আজ কত লোক খাতির করছিল, কত সম্মান, হোটেল পর্যন্ত এগিয়ে দিল। কথা শেষ করতে পারল না মনিকা, যেন আবার কান্না সামলাবার জন্যই সে ঘুরিয়ে নিল মুখটা। সেই জন্য তোমার কষ্ট? এবারে স্বামীর চোখের উপর সোজা চোখ রাখল মনিকা। আস্তে আস্তে বলল, আজ 2 জায়গায় তোমার সুর ভুল হয়েছে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে গানটার সময় যখন চড়ায় উঠলে একদম বেসুরো হয়ে গেল, যেন কেউ সজোরে একটা থাপ্পড় কষিয়েছে দিবাকরকে। তার মুখটা বিবর্ণ হয়ে গেল। সে অস্পষ্ট গলায় বলল, বেসুরো কেন, তুমি বুঝতে পারোনি? আমি মানে, তুমি বলছো কি মনি আমি বেসুরো গাইব এত লোকের সামনে? তুমি সত্যি বুঝতে পারোনি? নদীর জলে আলতা ছড়ানোতে তোমার তাল কেটে গেল 2 বার। তুমি সত্যি বুঝতে পারোনি? হ্যাঁ, ও জায়গায় একটু এখানকার তবল চেয়ে অতি বাজে। ওই গানটাতে পাখোয়াজ ছিল, কীর্তনের সুর। তুমি আগে কতবার গেয়েছ। আমার তাল কেটে গেছে? তুমি বললেই হলো। তাহলে শুধু শুধু অডিয়েন্স এতবার গান গাইবার জন্য রিকোয়েস্ট জানালো? 2-3 জন লোক কিন্তু ইস বলেছিল, আমি শুনেছি। কয়েকজন লোক উঠে চলে গেল। কয়েকজন লোক? অন্তত 2000 লোক ছিল আজ, কিংবা তারও বেশি। তার মধ্যে কজন উঠে গেছে? সবাই তো গান বোঝে না, এমনিই শুনতে আসে। কয়েকজন মাত্রই বোঝে। মফস্বলে ওরকম সব কিছুই লোক মাঝে মাঝে উঠে যায়। বাড়ি ফেরার তাদের তাড়া থাকে, ট্রেন ধরতে হবে কিংবা কারখানার ডিউটি।
তা হতে পারে, নিশ্চয়ই তাই, কিন্তু তুমি বোঝনি, তোমার কানে তোমার গলা বেসুরো লাগেনি? তাল যখন কেটে গেল অন্তরার সময় ধরতে পারছিলে না। দিবাকর বড় এক চুমুক হুইস্কি টেনে নিল বোতল থেকে। তার চোখ দুটো সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। মাথার চুলের মধ্যে হাত দিয়ে সে কর্কশ গলায় বলল, আজ সবাই আমার এত প্রশংসা করে গেল, আর তুমি আমায় খোঁটা দিচ্ছ? তুমি আমার গানের ভুল ধরেছ? মনিকা প্রায় ছুটে এসে দিবাকরকে বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। বিবাহিত জীবনের ২৬ বছর পার হয়ে গেছে। ইদানিং আর স্বামীর বুকে মাথা রেখে এরকম কান্নার মতো কোনো ঘটনা ঘটে না। দিবাকর রীতিমতো হকচকিয়ে গেছে। আজকাল বাইরে এসে প্রায়ই ঝগড়া হয়। এরকম নিঃশর্ত কান্না দেখতে সে আর অভ্যস্ত নয়। রাগটা কমে গেল তার। স্ত্রীর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে সে শান্ত গলায় বলল, এরকম ছেলে মানুষও করছো কেন? কি হয়েছে সত্যি করে বলো তো? একটু বাদে মনিকা মুখ তুলল, আঁচল দিয়ে মুখটা মুছে শান্ত গলায় বলল, না কিছু হয়নি, আমি বেশি বেশি চিন্তা করছি। শুয়ে পড়ো, আমি মশারি গুঁজে দিচ্ছি। আর একটু বাদে, না আর মদ খেও না লক্ষ্মীটি, শরীর খারাপ হবে। আজকাল মদ তোমার ঠিক সহ্য হয় না। শান্ত ছেলের মতো দিবাকর মদের বোতলটা রেখে দিল ড্রয়ারে। তারপর শুয়ে পড়ল বিছানায়। মশারি গুঁজে দিয়ে মনিকা বাথরুমে গেল। ফিরে এসে দেখল দিবাকর তখনও জেগে আছে, চোখ দুটো ওপরের দিকে স্থির। মনিকা বলল, ঘুমিয়ে পড়ো এবার, কাল সকাল থেকেই তো আবার লোকজন আসবে। ৫-৬ ঘন্টা না ঘুমোলে শরীরটা টিকবে কেন? দিবাকর আস্তে আস্তে বলল, আজ আমার গলাটা ভালো ছিল না, দু এক জায়গায় সুর লাগেনি, এটা আমি বুঝতে পারছিলাম। আজ না গাইলেই পারতে, ওদের প্রোগ্রাম সব ফিক্সড। গলা খারাপ বললে এরা শুনতো? মফস্বলের পাবলিক কীরকম হয় তুমি জানো না? গত সপ্তাহে যাদবপুরের জলসাতেও দুটো গানের পর আর কেউ কিছু গাইতে বলল না। ওখানে আরও অনেক আর্টিস্ট ছিল। 1 বছর আগেও তোমার জন্যই টিকিট বিক্রি হতো, অন্য আর্টিস্টদের বসিয়ে রেখে তোমায় দিয়ে 10-12টা গান গাওয়াতো। কলকাতার অডিয়েন্স আজকাল খুব খারাপ হয়ে গেছে। ভালো গান বাজনা কেউ শুনতেই চায় না, সবাই তো হিন্দি। তবে এখানে লোকজন খারাপ না, ভালো। তোমার তাল কেটে গেল, আগে কিন্তু কোনো দিন এরকম হয়নি। একটু বোধহয় অন্যমনস্ক হয়ে পড়েছিলাম মনে হয়। তুমি বুঝতে পেরেছিলে তাহলে? হ্যাঁ, একটা তাল মিস করতেই কীরকম নার্ভাস হয়ে গেলাম। এতদিন ধরে গাইছি, কখনো কিন্তু এরকম হয়নি। সেই তখন থেকেই আমার কষ্ট হচ্ছিল। ওগো, আমার কিন্তু খুব ভয় করছে গো। আরে যা, এবারে ফিরে কয়েকদিন গলা সাধবো, দেখো সব ঠিক হয়ে যাবে। ভয় কিসের? আমার কি কিছু অসুখ করেছে নাকি? আর এমন কিছু আমি বুড়োও হইনি। যখন তুমি খুব ভালো গাইতে তখন তোমার তেমন নাম হয়নি। তোমার গলা যেন জলের মতো ছিল, আর তাল তুমি তখন ছাড়তে আর ধরতে তাল। বিদেশদা বলেছিল আমার কাছে তাল আর লয় শিখতে হয়। এখন সবাই তোমার খাতির করছে কত, অথচ তুমি এখন ভুল গাইছ। তাহলে খাতির করছে কাকে? তোমাকে না তোমার ওই ভুল গানকে? তুমি বড় বাড়াবাড়ি করছো। কানপুরের ফাংশনের জন্য ওরা তোমায় রেট কমাতে বলল। সে ওরা লাই পেলেই ওরকম করে। সেক্রেটারি বুঝতে পেরেছে। যা, ওই সেক্রেটারি একটা গোলা লোক, ও আবার সুরতাল বুঝবে কি? ওরা ফাংশন করে পয়সা পেটে। ওই সেক্রেটারি তবলা বাজায়, কে যেন একটা বলছিল। সত্যি? হ্যাঁ, আমি শুনেছি। ও নিশ্চয়ই বুঝতে পেরেছে। দিবাকর আর কোনো কথা বলল না। সে অভিমানের নিঃশ্বাস ফেলল একটা। তার বুকটা খালি খালি লাগছে, তেতু। ইচ্ছা করছে উঠে আরেকবার হুইস্কিতে চুমুক দিতে, কিন্তু সে উঠল না। সে ভেবেছিল কেউ বুঝতে পারবে না, কিন্তু মনিকা বুঝেছে। মনিকাকে সে নিজে গান শিখিয়েছে এক সময়। আর কজন সত্যি সত্যি ধরতে পেরেছে তার ভুল। সেক্রেটারি কানপুরের ফাংশনের রেট কমাতে বলল কি এই জন্য? সারা রাত আর ঠিকমতো ঘুম এলো না। মাঝে মাঝে চোখ বুজে আসে, তারপর একটা কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। কে কাঁদছে? দিবাকর উঁকি দিয়ে দেখে, না, মনিকা তো আর কাঁদছে না।
সে তো ঘুমিয়ে আছে। তবু বারবার কান্নার শব্দে দিবাকরের তন্দ্রা ভেঙে যেতে লাগলো। ভোরের আলো ফুটতে না ফুটতেই দিবাকর মনিকাকে ধাক্কা দিয়ে ব্যস্তভাবে বলল, মনি, এমনই শিগগিরই তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। মনিকা চোখ মুছতে বলল, বেরিয়ে পড়বে? কোথায় যাব? কলকাতায় 6:45 একটা ট্রেন আছে। সেই ট্রেনে কিন্তু সবাই তো দেখা করতে আসবে বলেছে। দিবাকর জানলার ধারে দাঁড়িয়ে গম্ভীরভাবে বলল, যা বলছি তুমি তাই শোনো, আমি এক্ষুনি চলে যেতে চাই। বাজে লোকের ভিড় আমার আর সহ্য হচ্ছে না। এই গল্পটাতে দিবাকর আসলে মনে মনে বুঝতেই পেরেছিল যে তার কোথাও সুরের বিচ্যুতি হয়েছে, আর তাল তো অবশ্যই কেটেছে, কিন্তু সে সেটা স্বীকার করতে চায়নি। সে ভেবেছিল এটা লোকে হয়তো অত বুঝতে পারবে না, কিন্তু যখন দেখল যে তার স্ত্রী তার এই ভুলটা ধরে ফেলেছে এবং সেক্রেটারিও ধরে ফেলেছে, সেক্রেটারি হয়তো সেই জন্যেই টাকাটা কম নিতে বলছে, তখন তার ভেতরে কোথাও একটা অপরাধ বোধ কাজ করলো। সে তাই ভোরবেলা সকালে ওঠার আগেই তাড়াতাড়ি করে স্ত্রীকে ডেকে সেই জায়গা ছেড়ে যেন পালিয়ে যেতে চাইল। তো এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।